লায়ন্সগেটের সাথে বনিয়ার্ডের আগে 6টা ফিল্ম বানিয়েছি, যেটার মধ্যে 2টা আমার ডিরেকশন ছিল, আরও 4টা আমার প্রোডাকশন, মানে আমি প্রডিউস করেছিলাম যে আমি যদি ফিল্মটা বানাই দেন এটা একটা হলিউড ফিল্ম হতে হবে। এবং আমার টার্গেট সবসময় ছিল যে আমি মাসুদ রানাকে একটা হলিউড হিরো হিসাবে আমি প্রেজেন্ট করতে চাই গ্লোবাল। এই প্রথম আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, আই ওয়াজ নট স্যাটিসফাইড। আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না ওই রিলিজটা নিয়ে এবং ওই ভার্সনটা নিয়ে। লায়ন্সগেটের মেইন স্পেশালিটি ছিল হচ্ছে জনরা ফিল্মস, অ্যাকশন ফিল্ম, হরর। প্রিয় দর্শক, আসিফ আকবর না, কণ্ঠশিল্পী আসিফ আকবর না, থামদানি নিশ্চয়ই দেখেছেন তাকে। বাংলাদেশি বংশোদ্ভূত কোন ফিল্ম ডিরেক্টর ওয়ার্ল্ডের ফিল্ম ফ্যাটার্নিটিতে এত বড় জায়গায় কেউ আজ অব্দি কাজ করেন। হ্যাঁ, এটাই সত্য। সম্মাননা পেয়েছে অনেকে ফেস্টিভ্যালে অনেক কিছু জিতেছে, বাট কমার্শিয়াল ফিল্ম লেন্থে বিশ্ববাজারে এই ছেলেটির মতো এত উচ্চ আসনে কেউ কাজ করেনি। বর্তমানে লায়নগেট প্রোডাকশনের অ্যাফিলিয়েটেড ডিরেক্টর হিসেবে কাজ করছেন। সর্বশেষ মেল গিবসনকে ডিরেক্ট করেছেন, যিনি কিংবদন্তি অভিনেতা। এর আগে আমরা অনলাইনে একটা সেশন করেছি আসিফ আকবরের সাথে, বাট ইচ্ছে ছিল এবং আমাদের একটা প্ল্যান ছিল যে আসিফের নিজের শহরে তার স্টুডিওতে বসে আমরা ফিল্মের আলোটা করব। আর সেই পরিকল্পনা মাফিক আমরা চলে গেলাম লাস ভেগাসে, এবং লাস ভেগাসে কোনো বাঙালি বা বাংলাদেশির এত বড় মাপের বড় পরিসরের ফিল্ম প্রোডাকশন হাউস সেটিও বিরল, যা আসিফ আকবরের রয়েছে। ওর ফিল্ম প্রোডাকশনের নাম টিএফপি। লাস ভেগাসের এই দারুণ আলো ঝলমলে শহর থেকে আমরা চলে যাই ভেগাসের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত আসিফ আকবরের ফিল্ম প্রোডাকশন হাউস টিএফপিতে। তখন প্রায় সন্ধ্যা, লাস ভেগাস নেভাদার ঠিক কাছেই, এবং যেই জায়গাটি দেখছেন সেটি মূলত ফিল্ম প্রোডাকশন, বিভিন্ন কর্পোরেট অফিস, এবং সেখানে আসিফ আকবরের অফিস। বাকি আলাপটা আমরা আড্ডায় শুনি। সো আসিফ, কেমন আছো? খুব ভালো, থ্যাংক ইউ তানভীর ভাই। আপনার সাথে আমরা লাস ভেগাসে আসিফ আকবরের অফিসে, রাইট? সো এই অফিসটার বয়স কত? সো এই অফিসটা হচ্ছে আমাদের দ্য ফিল্ম পোস্ট প্রোডাকশন হাউস। এইখানে প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশনসের সব কাজ হয়, যেটা আমরা লস ভেগাসে যেই সব প্রোডাকশনগুলো আমরা করি। আমি 2020 প্যান্ডামিকের সময় আমি লস অ্যাঞ্জেলেস থেকে লস ভেগাসে মুভ করি, রিলোকেট করি। তারপর থেকে আমি লস ভেগাসে 11টা প্রোডাকশনস করেছি, টিভি সিরিয়াল, ফিচার ফিল্মস, আমার নিজস্ব কিছু ছিল, বাইরের কিছু প্রোডাকশনস মিলে এইখানকার যেই ফিল্ম কমিউনিটিটা সেই 2020 থেকে আমরা ডেভেলপ করি। এখন এখানে নেটফ্লিক্স, লায়ন্সগেট রেগুলার প্রোডাকশনস করছে। সো আমাদের এই দ্য ফিল্ম পোস্ট হচ্ছে একটা খুব বড় সাপোর্ট এইখানকার ইন্ডাস্ট্রিটাকে বিল্ড করার জন্য। এবং আমাদের এখানে ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে আগামী মাস থেকে, যেখানে এখানকার লোকাল ফিল্ম অ্যান্ড টেলিভিশনসের ওয়ার্কফোর্স আমরা তৈরি করব এইখানের ভিতর দিয়ে। প্লাস আমাদের এই গভর্নমেন্টের সাথে আমাদের কিছু কাজ হবে। সো মাল্টিপল কাজ আসলে এখানে আমরা যেখানে বসে সেই অফিসটা হয়। আমি একটু জানতে চাই যে সেটা বাংলাদেশি দর্শকদেরও কৌতূহল। লায়ন্সগেট আমরা শুনে আসছি দীর্ঘদিন ধরে এবং ওয়ার্ল্ড এক্লাইমেট একটা প্রতিষ্ঠান, তো সেই জায়গায় আসিফ আকবর কাজ শুরুর জায়গাটা, মানে কিভাবে বৈতরণীটা পার করলো, কিভাবে এনলিস্টেড হলো, সহজভাবে কিভাবে সুযোগটা পেল, এটা যদি দর্শকদের একটু ক্লিয়ার করতাম। সো লায়ন্সগেট প্রথমে ছিল হচ্ছে ট্রাই স্টার পিকচার্স, অনেক আগে আমরা যেটা হচ্ছে ট্রাই স্টার দেখতাম। সো ট্রাই স্টারের থেকে লায়ন্সগেট শুরু হয় হচ্ছে মিড-90s-এ, এবং লায়ন্সগেটের মেইন স্পেশালিটি ছিল হচ্ছে জনরা ফিল্মস, অ্যাকশন ফিল্ম, হরর ফিল্মস। তারপর আমরা তো এখন দেখি জন উইকসের মেন কোম্পানি লায়ন্সগেট, ওইটা ওদের এখন সবচেয়ে বড় একটা ফ্র্যাঞ্চাইজ। তারপর এক্সপেন্ডেবলস। সো আমার যখন ডিরেকশনে আমি মুভ করা শুরু করলাম, আমি 2007 থেকে
আমি হলিউডে কাজ করা শুরু করলাম এলএতে। তখন থেকে আমার একটা কোম্পানি হলিউড মিডিয়া ব্রিজের সাথে প্রথম কাজ শুরু হয়। ওরা তখন এই লায়ন্স গেটের জন্য অনেক জনরা ফিল্মসগুলো বানাতো, তো ওইখানে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবেও কাজ করি। তারপরে আস্তে আস্তে আমি প্রডিউসিং শুরু করলাম, ডিরেকশন শুরু করলাম ওদের জন্য। তো ওরা একটা থার্ড পার্টি ব্র্যান্ডস ছিল যারা লায়ন্স গেটকে ফিল্মগুলো ইন্ডিপেন্ডেন্টলি বানায় দিত লায়ন্স গেটের কাছে ডিস্ট্রিবিউশনের জন্য। সো ওইভাবে আমি কয়েকটা প্রোডাকশনস বানালাম। তারপরে ফাস্ট ফরওয়ার্ড যখন বোনইয়ার্ড ফিল্মটা করলাম আমি, মেল গিবসন অ্যাটাচ হওয়ার পরে, তখন লায়ন্স গেট প্রপার, যেটা লায়ন্স গেট ডিরেক্ট স্টুডিও, ওরা ইনভলভড হলো এবং এটা লায়ন্স গেট স্টুডিও ফিল্ম হিসাবে তখন এটা গ্রিন লাইট হলো এবং ওদের ডিস্ট্রিবিউশন, ওয়ার্ল্ড ওয়াইড সেলস এবং ডিস্ট্রিবিউশন এমন কোনো ক্রাইটেরিয়া আছে কিনা যে এতগুলো ফিচার ফিল্ম করলে লায়ন্স গেট? না, সেরকম ক্রাইটেরিয়া নাই। এটা হচ্ছে জাস্ট প্রজেক্টটা যদি ম্যাচ করে, যে যেমন বোনইয়ার্ডের ক্ষেত্রে বোনইয়ার্ড ওরা স্ক্রিপ্ট দেখে প্লাস কাস্টিং দেখে প্লাস আমার যেহেতু ওদের সাথে একটা হিস্ট্রি ছিল, আমি লায়ন্স গেটের সাথে বোনইয়ার্ডের আগে 6টা ফিল্ম বানিয়েছি, যেটার মধ্যে 2টা আমার ডিরেকশন ছিল, আরও 4টা আমার প্রোডাকশন, মানে আমি প্রডিউস করেছি। সো আমার ওই ট্র্যাক রেকর্ডটা ছিল যে আমি যে ফিল্ম ডেলিভারি দিতে পারি ওদের কাছে, এবং এই বোনইয়ার্ডটা হচ্ছে ওদের সাথে ডিরেক্ট আমার কাজ ছিল। এর আগে যেগুলো হয়েছে সেগুলো আমরা ইন্ডিপেন্ডেন্টলি বানায় ওদের কাছে হয়তো ডিস্ট্রিবিউশনের জন্য দিয়েছি, শুধু নর্থ আমেরিকান ডিস্ট্রিবিউশন বা অন্যান্য মানে সিলেক্টিভ টেরিটরি। তারা কমিশনিং করেন, এটা জাস্ট তারা নিজেরা। রাইট, বাট বোনইয়ার্ডের সাথে ওরা একদম শুরু থেকে জড়িত ছিল। ফার্স্ট টাইম তো আলাদাভাবে আসবে, তারা কি এমআর9 এ আসতে চায়। এমআর9 বলা হয় যে একটা ওয়ার্ল্ড ওয়াইড ফ্র্যাঞ্চাইজ, একটা শুরুর ধাপ, কিন্তু যে বিষয়টা হয়েছে যে এমআর9 বাংলাদেশে ইংলিশ ভার্সনটা রিলিজ দেওয়া হয়েছে, সেটা নিয়ে অনেক সমালোচনাও তৈরি হয়েছে। এটা কি প্রিপ্ল্যান ছিল? একই সাথে মাসুদ রানাকে পোর্ট্রে করার জায়গায় সুমনকে খুব বেশি জায়গা দেওয়া হয়নি, এটা ফিল্ম ক্রিটিক অধিকাংশরাই লিখেছেন। আসিফ কিভাবে দেখে এই এমআর9 এর ফার্স্ট জার্নিটা? এখন এমআর9 নিয়ে আমিও অনেক কিছু শুনেছি, মিক্সড। এবং বাংলাদেশে যেটা রিলিজ হয়েছিল ফার্স্ট ভার্সনটা, সেটা অ্যাকচুয়ালি আমি বলবো মেকার হিসাবে সত্যি কথা এই প্রথম আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, আই ওয়াজ নট স্যাটিসফাইড। আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না ওই রিলিজটা নিয়ে এবং ওই ভার্সনটা নিয়ে। বেসিক্যালি ওই ভার্সনটা যেটা ফার্স্ট থিয়েট্রিক্যাল ভার্সনটা ছিল, ওইটা অ্যাকচুয়ালি একটা আনফিনিশড প্রোডাক্ট ছিল এবং ডিরেক্টর হিসাবে আমি ডেফিনেটলি স্যাটিসফাইড ছিলাম না। বাট আমাদের যেহেতু প্রজেক্টটা একটা জয়েন্ট ভেঞ্চার ছিল এবং সবচেয়ে মানে ফার্স্ট জয়েন্ট ভেঞ্চার বিটুইন ইউএস এবং বাংলাদেশ, হলিউড এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা প্রথম প্রজেক্ট, যেটা আমরা 5 বছর ধরে প্রজেক্টটার সাথে কাজ করেছি। এবং যখন রিলিজের সময় আসে তখন আমাদের ওই রিলিজ ডেটটা অনেক আগের থেকে প্ল্যান করা ছিল যে এই রিলিজে এটা দিতে হবে একই সাথে আমেরিকাতে এবং বাংলাদেশে। সো ওই সময় তখনও ফিল্মটা ওইভাবে ফুলফিলভাবে আমি ফিনিশ করতে পারি নাই। সো যখন আমাদের রিলিজের সময়টা আসলো বাংলাদেশে, তখন আমরা বেসিক্যালি একটা লঙ্গার থিয়েট্রিক্যাল ভার্সন করলাম। ওইটা তখন 2 ঘন্টা 5 মিনিট ডিউরেশন ছিল। ওইটা ডিরেক্টরস কাট ছিল না এবং আমাদের এখানকার হলিউডের কিছু নোটস ছিল যে আমাদের এইখানকার সিআইএর যে ইনভলভমেন্টটা ছিল গল্পর ভিতরে, ওইটাকে একটু আমাদের আরও বেশিভাবে প্রেজেন্ট করতে হবে, যেহেতু এটা আমাদের একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজ করার একটা গোল ছিল। দেন সত্যি কথা হলো যে এটা একটা বাংলাদেশি বলেন, মুসলিম বলেন বা নন আমেরিকান হিরোকে একটা সেন্ট্রাল রোল দেওয়া একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, এবং এখনও এই চ্যালেঞ্জটা আমরা ফেস করি অনেক সময়। বাট এমআর9টা বেসিক্যালি একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ছিল হলিউডের জন্য, বিকজ এটা মেনলি একটা হলিউড প্রোডাকশনস। আমি যখন 2008-এ এটার সাথে ইনভলভড হলাম জাজ মাল্টিমিডিয়ার সাথে, তখন প্রথম জাজ মাল্টিমিডিয়ার প্ল্যান ছিল যে এটাকে একটা বাংলাদেশি ফিল্ম বানাবে, বাংলাদেশি মাসুদ রানা, এবং ওই সময় চ্যানেল আইয়ের সাথে একটা ডিল ছিল ইউনিলিভারের সাথে। পরে আমি জয়েন করার পরে আমার প্রথমেই
টার্গেট ছিল, এবং আমি জাজ মাল্টিমিডিয়াকে বলেছিলাম যে আমি যদি ফিল্মটা বানাই দেন এটা একটা হলিউড ফিল্ম হতে হবে, এবং আমার টার্গেট সবসময় ছিল যে আমি মাসুদ রানাকে একটা হলিউড হিরো হিসাবে আমি প্রেজেন্ট করতে চাই গ্লোবাল ফিল্ম অডিয়েন্স। হলিউড ফিল্মের যে বিষয়টা আসছে যে এটা কি চেইন মাল্টিপ্লেক্সে এটা গ্লোবাল ফিল্ম হিসাবে রিলিজ হয়েছে নাকি ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম হিসাবে চেইন বাংলাদেশি ছবি যেভাবে ডিস্ট্রিবিউট হয়, কোনটা? এখানে একটু দ্বিধা আছে। কেউ কেউ বলছেন যে এটা ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম হিসাবে, তাহলে হলিউড মুভি হয় কি? সো বেসিক্যালি যে প্রথম থিয়েট্রিক্যাল ভার্সনটা ছিল ওইটা অ্যাকচুয়ালি ফরেন ফিল্ম হিসাবে বেসিক্যালি প্রচারটা হয়েছিল এখানে, যে ডোমেস্টিক নর্থ আমেরিকাতে স্বপ্ন স্কোয়ার করলো, এটা 159। ওয়াই স্বপ্ন স্কোয়ার করো ইফ ইট ইজ এ হলিউড ফিল্ম? সো এটা তো গ্লোবাল ফিল্ম হিসেবে। সো এখানে দুইটা বিষয় ছিল। প্লিজ। প্রথম হলো যে আমি প্রায়োরিটি দিতে চেয়েছিলাম বাংলাদেশের অডিয়েন্সের কাছে রেসপেক্টফুলি, যে এটা মাসুদ রানা, বাংলাদেশের একটা আমাদের ইমোশনাল ব্যাপার আছে, যে ফার্স্ট টাইম আমরা একটা হলিউডের সাথে জয়েন্ট ভেঞ্চার করব, সেখানে অ্যাটলিস্ট বাংলাদেশের কিছু একটা প্রায়োরিটি দেওয়ার আমাদের একটা রেসপন্সিবিলিটি ছিল। এবং বিশেষ করে সেইখানে আমার গোলটা ছিল যে আমরা বাংলাদেশে এবং আমেরিকায় একই সাথে রিলিজ দিব, এবং এইখানকার বাংলাদেশের অডিয়েন্স এবং প্রবাসী অডিয়েন্সরা যাতে রিলেট করতে পারে। এবং ওই সময় স্বপ্ন স্কোয়ার করো হাওয়া ফিল্মটা করেছিল রিসেন্টলি, এবং ওই সময় এইখানকার বাংলাদেশি অডিয়েন্স ওই হাওয়া সিনেমা থ্রু দিয়ে বাংলা সিনেমাকে এই লোকালি থিয়েটারে মানে একটা রেগুলার হলিউড ফিল্ম যেরকম বক্স অফিস চার্টসে থাকে সেরকম বক্স অফিস চার্টসে ফার্স্ট টাইম হাওয়াকে দেখতে পেরেছিল। টপ আমার মনে হয় 30 না 20-তে ছিল এরকম, অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম। বাট ওই সময় স্বপ্ন স্কোয়ারও একটা টার্গেট ছিল যে ওনারা এক্সপ্যান্ড করবে ইনটু মানে মোর অফ আ হলিউড মার্কেট। সো আমাদের অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন প্ল্যানটা একটু মোর মানে আর একটু বড় ছিল যখন আমরা প্রথম স্বপ্ন স্কোয়ার করার সাথে ডিলটা করি। প্রাইমারি প্ল্যানটা এরকম ছিল না যে এইটাকে ওরকম হাওয়া বা বাংলাদেশি ফিল্মের মতো ট্রিটমেন্ট হবে। আমাদের প্রাইমারি টার্গেট ছিল যে আমরা যত থিয়েটার ক্যাপচার করতে পারি ওইটা একটা গোল থাকবে, তার সাথে সাথে মার্কেটিংটাও হলিউড স্টাইলের হবে। প্লাস আমাদের হলিউডের যে ডিস্ট্রিবিউটাররা পরে জয়েন করেছে কুইভার, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি লায়ন্সগেটেরও একটা এক্সটেনশন, বিকজ লায়ন্সগেটের ফর্মার প্রেসিডেন্ট হচ্ছে কুইভারের মালিক, এবং আলটিমেটলি ওটিটিও আমাদের হচ্ছে আলটিমেটলি স্টার্স নেটওয়ার্কে এটা প্রচার হয়েছে, এবং আমরা 10 উইকস মতো টপ 10 নাম্বার 1-এ ছিলাম, এবং স্টার্স হচ্ছে লায়ন্সগেটেরই কোম্পানি। সো লায়ন্সগেট এটার পিছনে ছিল, বাট লায়ন্সগেট আমাদেরকে বেসিক্যালি থিয়েট্রিক্যাল রাইটসটা দিয়েছিল যে আমরা যা ইচ্ছা তাই থিয়েট্রিক্যাল রাইটস দিয়ে করতে পারি। সো আমাদের ওইটা একটা অপরচুনিটি ছিল এক্সপেরিমেন্ট করা, বিকজ এইখানে লায়ন্সগেটের সাথে ওই সময় আমার কথা হয়েছিল যে যদি লায়ন্সগেট এটাকে ডিস্ট্রিবিউট করে হলিউড ফিল্ম হিসাবে দেন ওদের মার্কেটিংয়ের একটু সমস্যা হতে পারে, যেটা ওরা কিন্তু পরে এক্সপেরিমেন্ট করছে কিল ফিল্মটা দিয়ে এই বছরে। কিল ফিল্মটা ঠিক 1 বছর পরে, MR9 এর 1 বছর পরে রিলিজ হয়েছে, এই লাস্ট অগস্ট 2024-এ বাই লায়ন্সগেট। এবং লায়ন্সগেট ডোমেস্টিক নর্থ আমেরিকার থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন করেছে কিলের, বাট একটা ফরেন ফিল্ম হিসাবে, ইন্ডিয়ান প্রোডাকশন হিসাবে। ওরা কিন্তু হলিউড প্রোডাকশন হিসাবে করে না, এবং ওরা কিলের এখন হচ্ছে রাইটসটা নিয়ে অ্যাকোয়ার করে ওটা রিমেক করবে অ্যাজ আ হলিউড ফিল্ম ইংলিশে। সো আমাদের হলিউড ফিল্ম হিসাবেই আমরা বানিয়েছি এবং ইংলিশ ফিল্ম, এবং আমরা সব বক্স চেক মার্ক করেছি যেটা হলিউড ফিল্মের জন্য হতে হয়। বাট ওদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের যেহেতু এটা বাংলাদেশি হিরো সেন্ট্রাল একটা ফিল্ম এবং এটা প্রথম কো প্রোডাকশন বাংলাদেশ হলিউডের, ওরা ফুল মানে এটাকে জাস্ট একটা হলিউড ফিল্ম হিসাবে সব জায়গায় মার্কেট করতে পারতো না। ওদের
ওদের এটাকে একটা টার্গেট অডিয়েন্স, সব ফিল্মই ওরা টার্গেট অডিয়েন্স চিন্তা করে ডিস্ট্রিবিউশন প্ল্যানটা করে। আমাদের এটার প্রাইমারি টার্গেট অডিয়েন্স ছিল সাউথ এশিয়ানস, শুধু বাংলাদেশি না, তার সাথে ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, ভালো মন্দ যারা একটা পথ তৈরি হয়েছে, রাইট। সো ওরা আমাদেরকে বলছে যে আমরা এটা করতে পারি, বাট ওরা অনেস্টলি বলছে যে আমাদের এক্সপার্টিজ সাউথ এশিয়ান ফিল্ম না, আমরা হলিউডের আমেরিকান ফিল্ম নিয়ে আমরা মার্কেটিং করতে পারি, বা তোমরা যদি মনে করো যে তোমাদের টার্গেট অডিয়েন্স যেহেতু বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং সাউথ ইস্ট এশিয়ান, দেন তোমরা থিয়েট্রিক্যালটা হ্যান্ডেল করতে পারো, মার্কেটিংটা হ্যান্ডেল করতে পারো, দেন আমরা ওটিটি, ডিজিটাল এগুলো আমরা করতে পারবো। সো ওই সময় আমাদের কাছে মনে হয়েছিল যে এটা একটা খুব ভালো অপরচুনিটি, যে আমরা আমাদের নিজের মানুষকে রিপ্রেজেন্ট করতে পারবো খুব ভালোভাবে। এবং স্বপ্ন স্কেয়ারক্রো ওই সময় একটা ইনিশিয়েটিভ নিতে চাচ্ছিল যে ওনারাও এক্সপ্যান্ড করতে চায় হাওয়ার পরে। হাওয়া বাংলাদেশি ফিল্ম ছিল, বাট এটা ওদের ফার্স্ট হলিউড ফিল্ম হিসাবে ওরাও নর্থ আমেরিকাতে প্রচার করবে। আমার একটা ক্লিয়ার করার দরকার ছিল, আমি করলাম।